প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ১২ ই ব্লক কর্মীটোলা ক্যাম্প ১, ২, ৩ সেক্টরবাসীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৬ আগস্ট ২০২৫ রাত ৮টায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং ২ নং ওয়ার্ড সাবেক সফল দুইবারের কাউন্সিলর এবং এবার কমিশনার পদপ্রার্থী সাজ্জাদ হোসেন মোল্লা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ৫ নং ওয়ার্ড সাবেক বিএনপি সভাপতি সোহরাব হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ সভাপতি বশিরউদ্দিন বহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন এবং ৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এলাহি বাবুল, ২ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আকিল আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা ইসহাক শিপন। উর্দুভাষীদের দুর্দশা নিরসনে প্রধান অতিথি আমিনুল হক সাহেবের বক্তব্য শুনব। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কর্মীটোলা ক্যাম্প ১, ২, ৩ উঠান বৈঠকের প্রধান অতিথি আমাদের ঢাকা ১৬ আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগরের আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব, যিনি আমাদের এই এলাকারই সন্তান, যিনি রূপনগরে থাকেন। উনি সিটি ক্লাবে খেলাধুলা করেছেন, উনি এই এলাকায় সব জায়গায় কম বেশি বিচরণ করেছেন। এই এলাকা সম্বন্ধে ওনার ধারণা অনেক ভালো। তবে আগে আমি বলতে চাই যে আমি আপনাদের ভোটে পরপর ২ বার নির্বাচিত হয়েছি এবং আপনাদের সকল প্রকারের সহযোগিতা আমি পেয়েছি। আমিও আপনাদের জন্য সাধ্যমতো চেষ্টা করেছি। আমি আপনাদের বয়স্ক ভাতা করেছি, আমি আপনাদের প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি, আমি আপনাদের রাস্তা, বাথরুম, টয়লেট, ড্রেন এগুলো অনেক কাজ করেছি। প্রত্যেকটা ক্যাম্পে আমরা এই কাজগুলো করেছি। তো আমরা যেহেতু আজকে ১ বছর যাবৎ ক্ষমতায় নেই, এখন কোনো কাজই হচ্ছে না। তো আমরা আশা করি রেশন কার্ড যেটা বলেছেন, রেশন কার্ডও আমি অনেক বানিয়ে দিয়েছি, ১২,৫০০ রেশন কার্ড বানিয়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় এইটা একটা নতুন কার্ড চেঞ্জ হওয়ার সময় আমরা কেউ না থাকার কারণে আমাদের অফিসে যারা আছে এরা সঠিকভাবে এটা দিতে পারে নাই। কারণ ওই ভদ্রলোকরাও অফিসে ছিল একটা পিয়ন আর একজন, ওনাদের জন্ম নিবন্ধন দিতে হয়, সার্টিফিকেট দিতে হয়, কার্ড দিতে হয়। এইসব কারণে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ কার্ড আমাদের নষ্ট হয়ে গেছে। তো আমিনুল ভাই যেহেতু এখানে আসছেন, আমি অনুরোধ করব ইনশাআল্লাহ নির্বাচনের পর যে সরকার গঠন হবে তখন আমাদের এই কার্ডগুলো ৩,০০০ কার্ড তো হবে না, আমাদের এখানে প্রায় ২০,০০০ কার্ড লাগবে। আমাদের প্রত্যেক পরিবারের জন্য একটা করে কার্ড লাগবে। আপনার মাধ্যমে সরকারিভাবে এই কার্ডগুলো যেন হয়ে যায় সেই চেষ্টা আপনি করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ আপনার চেষ্টা যেখানে করবেন সেখানে হবে। পুনর্বাসনের ব্যাপারটাও আপনি দেখবেন। কারণ হলো আমি জানি যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন ৩ দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই এলাকায় এই ২.৫ কাঠা আমাদের ডান পাশে বাম পাশে যে বাড়িগুলো, এই নিউক্লিয়ার বাড়িগুলো বরাদ্দ করেছিলেন। আমাদের ত ব্লক, ধ ব্লক, ৬ নম্বর ৩ সেট বাড়িগুলো বরাদ্দ দিয়েছিলেন। উনি এখানে থাকার সময় আমাদের ২ বেড অনেক বাড়ি ১,০০০ টাকা জমা নিয়ে ৩০০ কত টাকা ৭০ টাকা করে প্রতি মাসে নিয়ে এখানে অসহায় মানুষদের অনেক বাড়ির জায়গা দিয়েছিলেন। আমরা
আশা করব যে আপনার মাধ্যমে আমাদের এই ক্যাম্পে যে ভাইয়েরা বোনরা থাকেন তাদের জন্য অবশ্যই অবশ্যই পুনর্বাসের ব্যবস্থা করবেন। আমরা আশা করব আপনার মাধ্যমে এই পুনর্বাসনগুলো হয়ে গেলে ওনারা মাথা গুঁজার জায়গাটা ঠিকভাবে থাকতে পারবে। আসলে 10 ফিট জায়গার মধ্যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকা যায় না। এক ভাই বলেছে যে আমরা দিনে 4 জন ঘুমাই, রাত্রে 4 জন ঘুমাই। এই বিষয়টা আপনি চিন্তা করে দেখবেন। আর মোরাপাড়া ক্যাম্পে আমরা যে রাস্তাগুলো, মোরাপাড়া ক্যাম্পে নতুন রাস্তা হচ্ছে 2 পাশে, রাস্তাগুলো 30 ফিটের ছিল, ওটা আমি কেটে 20 ফুটের করেছি যাতে ক্যাম্পের মানুষের কারো ক্ষতি না হয়। কিন্তু আসলে একটা জায়গায় এসে মাঝখানে আমি এটা আমার খেয়াল ছিল না, ওখানে 10টা পরিবার দক্ষিণ পাশে থাকে। এই 10টা পরিবারের ঘর ভাঙা যাবে। এই 10টা পরিবারের জন্য ইতিমধ্যে আমরা বেগুনটিলার কাছে আমরা আমাদের এসপিজিআরসি সহ আমাদের এই এলাকার নেতাদেরকে নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। হাউজিং এর জায়গায় আমরা কিছু মাটি ভরাট করে ওখানে ওই 10টা পরিবারকে পুনর্বাসন করতে চাই। তো এইটারও আপনার একটু সহযোগিতা লাগবে। আর আমাদের যে রাস্তাঘাটগুলো খারাপ আছে, এই রাস্তাঘাটগুলো আমরা টেন্ডারের মাধ্যমে কাজগুলো হওয়ার কথা ছিল অনেক আগে। যে কন্ট্রাক্টর পেয়েছেন উনি তাল বাহানা করতেছেন, উনি সবগুলো রাস্তা কেটে পাইপ বসিয়ে আর কোনো কাজ করছে না, যার জন্যই এই এলাকার লোকজন চলাফেরা করতে পারছে না। আর পুলিশ প্রশাসনের গাড়িও আসছে না, যার জন্য এই এলাকায় মাদক অনেক অতিরিক্ত হয়ে গেছে। এখানে কোনো মা বোনরা শান্তিভাবে বসতেও পারে না, মাদকের গন্ধে থাকা যায় না। তা আমি মনে করব এটাকেও আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সেই সাথে আমাদের কুর্মিটোলা ক্যাম্পে নারী পক্ষ বলে একটা পক্ষ আছে, একটা এনজিওর মাধ্যমে তারা দীর্ঘদিন এখানে বিভিন্ন কাজে নারীদের সহযোগিতা করে থাকে। প্রত্যেকটা ক্যাম্পে তারা এই কার্যক্রম করে। তো বিগত দিনগুলোতে যারা আমাদের সাথে কাজ করেছেন, এই এলাকার অনেক কাজে তারা সময় দিয়েছেন। এখন তারা বলেছেন যে আমিনুল ভাইকে বলবেন, যেহেতু আমরা সবাই আপনাদের দলের সমর্থক, আমরা সবসময় ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আমরা চাই যে আমিনুল ভাইয়ের মাধ্যমে আমাদের যদি একটা বসার জায়গা করে দিতেন, তাহলে আমরা ওখান থেকে আমাদের প্রত্যেকটা ক্যাম্পে নারী পক্ষের কাজগুলো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারতাম। তো দয়া করে এদের এই কাজটা করে দিবেন এই আশা রাখছি। এবং আমি আপনাকে অনুরোধ করবো, সিটি কর্পোরেশনকে আপনি বললে আমাদের রাস্তাগুলা অতি তাড়াতাড়ি কাজগুলো শেষ করা সম্ভব। কন্ট্রাক্টরকে যদি আমাদের একজন আসলাম সাহেব একবার টেলিফোন করে বলে দেয় যে 2-4 দিনের মধ্যে কাজ শুরু করো, সে করতে বাধ্য। তাহলে এই কাজগুলো হয়ে যাবে, আমাদের রাস্তাঘাটগুলো ভালো হয়ে যাবে, মানুষের চলাচলের বন্দোবস্ত যেটা আছে সুন্দর হয়ে যাবে। তা আমি আপনাকে অনুরোধ করবো, আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেকবার গিয়েছি, আমি তাদের সাথে কথা বলেছি, আমি অনেক রাস্তার বাড়ি ঘর ভেঙে দিয়েছি যাতে কাজটা জলদি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা এখন করছে না। তা আমি আপনাকে অনুরোধ করবো এগুলো একটু দেখার জন্য, এগুলো বলার জন্য। আপনি এই কাজগুলো যদি করেন, ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাটগুলো 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আশা করব যে আমাদের ক্যাম্পে যে ভাই বোনরা আছে, আপনার এই এলাকায় পানির সমস্যা ছিল, আমি আপনার মাধ্যমে প্রায় 19টা কুর্মিটোলা ক্যাম্প, মোরাপাড়া ক্যাম্প, আমাদের স্কুল ক্যাম্প, এইসব জায়গায় আপনার কাছ থেকে টাকা এনে আমি ওনাদের জন্য 19টা কল পানির লাইন ঢুকাই দিয়েছি যাতে ওনারা পানি সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তারা করছে। আমি আশা করব পরবর্তী সময় যদি আরো সমস্যা হয়, আমরা এনজিওর মাধ্যমেও 100-150 লাইন বিভিন্ন ক্যাম্পে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি
যে ওনারা আমাকে ভোট দিয়ে পাস করাইছে, ওনাদের সাথে থেকে, ওনাদের পাশে থেকে, ওনাদের সবগুলো কাজ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কাজ করেছি। ওনারা আমাকে যখন যে কাজে ডেকেছে আমি তখনই আসি। আমি 1 ঘন্টার মধ্যে তাদের সাথে এসে যোগাযোগ করে তাদের কাজগুলো করার চেষ্টা করেছি। তো আমি আশা করব যেহেতু আপনি আছেন, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। আপনি আমাকে নমিনেশন এনে দিয়েছিলেন বলে আমি কাউন্সিলর হয়েছি, তা নাহলে আমি কাউন্সিলর হব এটা আমি স্বপ্ন চিন্তা করি। আমি আশা করব যে আপনি এই জিনিসগুলোর দিকে একটু নজর দেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এটা করলে ইনশাআল্লাহ আমাদের এলাকা থেকে আমরা আশা করব যে আপনাকে 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করব। এবং আপনার সাথে আমরা 2 নম্বর ওয়ার্ডবাসী, বিহারি বাঙালি আমরা যারা আছি সব ভাই বোনরা আপনার পাশে আছি, পাশে থাকবো এবং আপনাকে ভোট দিয়ে আমরা এমপি করব। আল্লাহ চাইলে আপনি মন্ত্রী হবেন, আমাদের এই সমস্যার সমাধান করবেন, এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আপনাদের সমস্যাগুলোর কথা বলেছেন, এখন সমাধানের কথা আপনারা শুনবেন। চমৎকার ভাবে আমাদের মাননীয় মেহমান বক্তব্য দিবে। আপনাদের কাছে প্লিজ একজন লোক কোনো শব্দ করবেন না। আপনারা যতগুলো সমস্যার কথা বলেছেন ততগুলো সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমিনুল হক করে দেবেন। আপনাদের কাছে আমিনুল হক সম্পর্কে শুধু একটি কথাই বলবো, আমরা আমাদের এই বয়সে অনেক নেতা দেখেছি না ভাই? এমন নেতা আমরা আর দেখি নাই যিনি নির্বাচিত হওয়ার পূর্বে জনগণের সমস্যার সমাধান করে দেন। এরকম নেতাকে আমরা দেখেছি কখনো? আমরা মনে করি, বিশ্বাস করি এবং এটাই বাস্তব যে আমিনুল হক একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ। আর যদি কেউ এসে বলে যে আমি আমিনুল হকের চেয়ে সৎ, আমার মনে হয় সেটা শতভাগ মিথ্যা কথা। আমিনুল হককে দেখেছি, মুখে যাই বলে অন্তরে সেটা বিশ্বাস করে, কাজে সেটা পরিণত করে। গত 1 বছর এই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আমিনুল হক পাশে এসে দাঁড়িয়েছেন কিনা? আর একটা কথা আমি বলবো, অনেকেই বলে ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে। আমিনুল হক যেই দলের নেতৃত্ব দেন, যেই দলের প্রতিনিধিত্ব করেন, সেই দলের নাম কি জানেন? সেই দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষণা করেছেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসে হচ্ছে বিএনপির মূল মন্ত্র। সুতরাং কেউ যদি ধর্মের কথা বলে, আমরা মনে করি সেটা মায়ের চেয়ে মাসিক দরদের মতো। সুতরাং ইসলামের কথা বলেন, আর মানব সেবার কথা বলেন, আর সততার কথা বলেন, সকল দিক থেকে ঢাকা 16 আসনের জন্য আমিনুল হক গুড, আমিনুল হক বেস্ট, আমিনুল হক বেটার। সুতরাং আমরা চাই, আমাদের কাছে আমিনুল হকের চেয়ে আর কোনো ভালো নেতা নাই, আর কোনো নেতার দরকারও নাই। আমাদের কাছে দানের শীষের চেয়ে উত্তম আর কোনো প্রতীক নাই, আর কোনো প্রতীকের দরকারও নাই। এই পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে বক্তব্য পেশ করবেন আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যিনি তার নেতৃত্ব এবং ব্যক্তিত্ব দ্বারা ইতিমধ্যে ঢাকা মহানগর, শুধু ঢাকা মহানগর নয়, সমগ্র বাংলাদেশে যিনি একজন সৎ আদর্শ ব্যক্তিত্ব হিসাবে নিজকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, নন্দিত জননেতা জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন। Gracias.
বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরা ব্লক তো আমার কুর্মিটোলা সেক্টরে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ, আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এবং আজকে যাদের কথা শোনার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, আমার সেই পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, মাতৃ সমতুল্য মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমি দীর্ঘক্ষণ আপনাদের সকলের কথা খুব মনোযোগ সহকারে শুনেছি এবং প্রত্যেকটি কথা নোট ডাউন করা হয়েছে এবং প্রত্যেকটি কথা নোট ডাউন করি শেষ না, এবং এটি আমি আমার যারা দায়িত্বরত আছে তারা এটিকে বই আকারে এই সমস্যাগুলো আমরা লিখে রাখবো, লিপিবদ্ধ করে রাখবো। কারণ আমরা যে সমস্যাগুলো এখন সমাধান করতে পারবো, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা আপনাদের মতো এরকম মত বিনিময় সভা করেছি, সকলের সমস্যাগুলো শুনেছি। সেই সমস্যাগুলো যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব সেগুলো আমরা সমাধান করে যাচ্ছি, আর যেগুলো আমরা হয়তো এখন পারবো না, কারণ আমরা তো সরকারে নাই, আমরা ক্ষমতায় নাই, তারপরও আপনাদের এই এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সমস্যাগুলো শোনার জন্য। আমরা যে সমস্যাগুলো সমাধান করতে পারবো সেটা চেষ্টা করব দ্রুত আর সহজেই সমাধান করার জন্য, আর যেগুলো পারবো না আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ আমাদের এই যে রাস্তার কোথাও কোথাও সমস্যা রয়েছে, আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের যে এক্সিএল রয়েছে আশরাফ, তার সাথে আমরা কথা বলেছি, সাজ্জাদ ভাই প্রতিনিয়ত কথা বলছে, আমাদের এখানে মামুন রয়েছে, আমাদের এখানে আনিস ভাই রয়েছে, কামাল ভাই রয়েছে, যারাই রয়েছে এখানে এই ওয়ার্ডে প্রত্যেকেই প্রতিনিয়ত কথা বলে আপনাদের যে রাস্তার যে মেরামতের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ইতিমধ্যে তারা আন্তরিকতার সহিত চেষ্টা করছে, এবং আমরা একটু সময় দেন, আমরা চেষ্টা করছি একটার পর একটা ধরে আস্তে আস্তে করে শেষ করতে। এবং আমরা আশ্বস্ত করছি গত 17 বছর কিন্তু আপনাদের কাছে ওই স্বৈরাচারের, ওই আওয়ামী লীগের এমপি, অবৈধ এমপি আসছিল কেউ আপনাদের কাছে? কোনোদিন আসে নাই। কেউ মন্ত্রী কেউ আসছিল অবৈধ? আসে নাই। আমরা তো ক্ষমতায় নাই, তারপরেও কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কারণে যে ওই স্বৈরাচার আপনাদেরকে প্রয়োজন ছিল না, ওই স্বৈরাচারের, কারণ ওই স্বৈরাচার আপনাদের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু আমরা বিশ্বাস করি আপনারা হচ্ছে সকল ক্ষমতার উৎস, আপনাদের ভোটে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যাগুলো নিজের সমস্যা মনে করে সমাধানের মাধ্যমে আপনাদের মন জয় করে আমরা আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের যে প্রতীক, সেই প্রতীককে আমরা নির্বাচিত করতে চাই। এই জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। আমি নোট ডাউন করে নিয়েছি, যেটা এখন সমস্যা সমাধান করতে পারবো সেটা দ্রুত গতিতে ইনশাল্লাহ করে দিব, আর যেটা এখন পারবো না সেটা ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, রাস্তার বিষয়টা বললাম, তারপরে আপনাদের বিদ্যুতের কথা বলেছেন। আমি বিদ্যুতের যে বিষয়টি আমি আহ্বান করব, এটি যদি সিটি কর্পোরেশনকে বলতে হয় সেটা বলবো, যদি ডেস্কোকে বলতে হয়, অনেকে খাম্বার কথা বলেছেন, বাঁশ দিয়ে নাকি খাম্বা, বাঁশ দিয়ে কি কখনো খাম্বা হয় বলেন? এটা তো একটা অমানবিক বিষয়, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে, কারো প্রাণ চলে যায়, কোনো ছোট ছোট বাচ্চারা এখানে ঘোরাঘুরি করে, তারা তো বুঝবে না এটা কি। এই জন্য আমি আহ্বান করবো, সাজ্জাদ ভাই রয়েছে আপনাদের প্রিয় মানুষ, এখানে আমাদের কামাল ভাই রয়েছে, মামুন রয়েছে,
যারাই রয়েছে আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ, আপনি বিষয়টি ডেস্কোকে যদি বলতে হয় আমি এখনই বলে দিতে পারবো, তাদের কাছে আপনাদের এই সমস্যাটি দরখাস্ত আকারে শুধু ডেস্কোতে পৌঁছে দিবেন। বাকি কাজ সেই ডেস্কোর, বাকি কাজ আমার। যে আপনাদের এই সমস্যাটি, কারেন্টের যে সমস্যাটি রয়েছে, খাম্বার যে সমস্যাটি রয়েছে, এটি যাতে দ্রুত সমাধান হয়ে যায় ইনশাল্লাহ। এটি দ্রুত সমাধান করা সম্ভব ইনশাল্লাহ, এটা করে দিতে পারবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের যে বিষয়টি রয়েছে পানির সমস্যা, পানির সমস্যা তো সাজ্জাদ ভাই চেষ্টা করেছে, তারপরে যদি আরো কোনো সমস্যা থেকে থাকে পানির, সেই সমস্যাও ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। পরবর্তীতে নির্বাচনের পরে যদি আপনাদের প্রত্যেকটি যে উর্দু ভাষীদের যে ক্যাম্প রয়েছে, প্রত্যেকটি ক্যাম্পে আমরা স্থায়ীভাবে ওয়াসার যে পানির পাম্প সেটা স্থাপন করার চেষ্টা করব। যদি কারণ একটা দীর্ঘদিন ধরে ওয়াসার পাম্পগুলি ঠিক মতো কাজ করে না, আমরা নতুনভাবে এই সমস্যাগুলো সমাধান করতে চাই ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের প্রত্যেকটি ক্যাম্পে আমি যে বিষয়গুলো খেয়াল করেছি, যে আমাদের সন্তানরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না। কারণ আপনারা যারা এখানে বসবাস করেন অত্যন্ত নিম্ন আয়ের মানুষ, যারা 3 বেলা ঠিক মতো অনেকে খেতে পারেন না আপনারা, তাহলে আপনারা কিভাবে আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করাবেন? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি উর্দু ভাষীতে ক্যাম্প রয়েছে ইনশাআল্লাহ পুনর্বাসনও হবে। পাশাপাশি আমরা আমাদের এই ছোট ছোট সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটি উর্দু ভাষী ক্যাম্পে স্কুল নির্মাণ করা হবে এবং প্রত্যেকটি উর্দু ভাষী ক্যাম্প সহ নিম্ন আয়ের মানুষ যেখানে বসবাস করে, আমাদের ওই যে পিন্টু বলেছে মাতৃ সদন হসপিটাল কিংবা কমিউনিটি ক্লিনিক আমরা তৈরি করে দিব। আপনারা বিনামূল্যে সর্বোচ্চভাবে চিকিৎসা ব্যবস্থা পাবেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটি এলাকাতেই আমাদের কমিউনিটি সেন্টার দরকার। আপনাদের পরিবারের অনেকের অনুষ্ঠান হয়, পারিবারিক অনুষ্ঠান থাকে, অনেক সময় আপনারা অর্থের অভাবে বড় বড় কমিউনিটি সেন্টারে যেতে পারেন না। আমরা চেষ্টা করব যে স্বল্প খরচে আপনারা যাতে সেই অনুষ্ঠানগুলো, পারিবারিক যে প্রোগ্রামগুলো আপনারা যাতে সুন্দরভাবে আপনারা আপনাদের এলাকার ভিতরে করতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে। পাশাপাশি আপনাদের কাছে যেটি আমি আহ্বান করছি, যেই সমস্যাগুলো আপনারা বলেছেন, আমি আমার নেতারা কিন্তু এখানে বসে আছে। ইতিমধ্যে সাজ্জাদ ভাই আপনাদের যখন তিনি কমিশনার ছিলেন তখন তো আসলে বিএনপি ক্ষমতায় ছিল না, ছিল ওই আওয়ামী লীগ স্বৈরাচার। তারা তো বিএনপির নাম শুনলে উল্টা দিকে হাঁটে, তারা তো আপনাদের সহযোগিতা করার জন্য তারা কোনো কাজ করে না। তারপরে সাজ্জাদ ভাই তার সাধ্যমতো চেষ্টা করেছেন আপনাদের সহযোগিতা করতে ইনশাআল্লাহ। এখন আমাদের নেতারা যে সমস্যাগুলো, যেমন ধরেন পানির সমস্যা, আমাদের বিদ্যুতের সমস্যা, গ্যাসের যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব। এই সমস্যাগুলো আমাদের নেতারাও কিন্তু শুনেছে। আপনারা বলেছেন, আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, আপনারা বলেছেন এই সমস্যাগুলো যদি আমার নেতারা সমাধান করতে না পারে তাহলে সরাসরি আমার কাছে গিয়ে অভিযোগ করবেন। আমি এমন ভাবে কাজ করতে চাই, আমার নেতারা শুধু বিএনপি নেতা না, তারা আপনাদের মতো সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে মিশবে, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সাথে পরামর্শ করবে, আপনাদের সমস্যাগুলো সমাধান করবে। আমি এইভাবে আমাদের প্রত্যেকটি নেতাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। যদি তারা ঠিকমতো কাজ না করে তাহলে সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। আমি আমার জায়গা থেকে এমন নেতা দিতে চাই, এমন নেতা রাখতে চাই যে আপনার সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করবে। তার বাহিরে আমরা এমন কোন নেতাকে রাখবো না যে আপনার সমস্যা নিজের সমস্যা মনে করবে না। আমার এমন নেতার দরকার নাই। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব যে আজকে শুধু আপনারা বলেছেন আমার সামনে, ভবিষ্যতে আপনারা আমার কাছে আসা লাগবে না, আমি আপনাদের কাছে আবারও আসবো। কারণ আমার যেটা চাওয়া যে আমরা নির্বাচনের পরে, আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই বোধহয় নির্বাচনের আগে আসছে ভোট চাওয়ার জন্য, আমি নির্বাচনের পরেও আপনাদের এই ধরনের মত বিনিময় সভা হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের ওই নির্বাচনের পরে আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, এরকম ভাবে বসে
আমরা আপনাদের সমস্যা শুনবো, শুনে তাৎক্ষণিকভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এটা শুধু নির্বাচনের আগের জন্য করি নাই, এটা নির্বাচনের পরেও ইনশাল্লাহ অব্যাহত থাকবে। কারণ আপনারা অনেক হয়তো বা আমার বাসায় যেতে পারবেন না, সকলে একসাথে এতগুলো লোক তো বাসায় যেতে পারে না, তাই না? আমার দায়িত্বে আমি আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ, আপনাদের কথাগুলো শুনবো এবং আপনাদের কথাগুলো শুনে আপনাদের সমস্যাগুলো, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এক ভাই ওই যে মসজিদের কথা বলেছেন, এখানে মসজিদের যে সমস্যাগুলো রয়েছে, মাদ্রাসা আমার কাছে মনে, আমি চিঠিতে নিয়েছি, আপনারা একজন আসলে আমি কথা বলে যদি এটা এখন সম্ভব তাৎক্ষণিকভাবে সমাধান করা সেটা করে দিব, না হলে ইনশাআল্লাহ নির্বাচনের পরে পার্মানেন্টলি আরো সুন্দরভাবে এটা সমাধান করে দিব। আমাদের এক ভাই একটু সাহায্য চেয়েছেন, আপনি সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বলে আসলে আমি আমার জায়গা থেকে তাৎক্ষণিকভাবে চেষ্টা করব যতটুকু সম্ভব সাহায্য করার জন্য। শুধু তার জন্য না, এখানে অনেকেই রয়েছেন, আপনাদের সকলের জন্য আমার দরজা উন্মুক্ত রয়েছে। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সবসময়। আরেকটি বিষয় রয়েছে, আমি এখানে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন, এখানে যে ক্রাম বোর্ডের একটি জুয়ার কথা বলেছি, এই জুয়াটি আমরা ইমিডিয়েটলি আগামীকালকে বন্ধ করতে চাই। আগামীকাল থেকে এখানে কোনো ক্রাম বোর্ডে কোনো জুয়া হবে না। এই যে মামুন ভাই নেতা হয়েছেন 2 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, আমাদের সাজ্জাদ ভাই হয়েছে কমিশনার, তাদের দায়িত্ব এবং আপনাদের যারা রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, আগামী কালকের ভিতরে এখানে গ্রাম বোর্ডের সকল জুয়া বন্ধ করতে হবে। পারলে এখনই গিয়ে বন্ধ করে দিবেন, এখন থেকে সব জুয়া বন্ধ হয়ে যাবে। কারণ এটা আমাদের সন্তানদেরকে ক্ষতি করছে। আমরা এই ধরনের বিশৃঙ্খলা কখনোই কোনোভাবেই প্রশ্রয় দিব না। হ্যাঁ, এবং আমাদের যে নারী যারা এনজিওর যারা সাথে জড়িত রয়েছে, আপনাদের যে বসার একটি জায়গা দরকার। আমি সাজ্জাদ ভাই আছে, আমাদের এখানে মামুন রয়েছে, আমাদের পিন্ডু রয়েছে, এখানে আমাদের কামাল ভাই রয়েছে, তাদেরকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের একটি স্থায়ীভাবে বসার একটি ব্যবস্থা করে দিবে এবং আপনারা স্থায়ীভাবে বসে আপনারা যে সামাজিক যে কার্যক্রমগুলো করছেন নারীদের জন্য, নারীদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করছে, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে সবসময় পাবেন ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আরেকটি বিষয় বলেছেন, বাথরুমের কিছু সমস্যার কথা বলেছেন। আমার মনে হয় এই বিষয়টি ইতিমধ্যে আমি সাজ্জাদ ভাইও বিষয়টি পরিলক্ষিত করেছেন। আমাদের মামুন রয়েছে, আমাদের পিন্টু রয়েছে, এখানে কামাল ভাই রয়েছেন, স্থানীয় 2 নম্বর ওয়ার্ডের যারা রয়েছেন, আপনারা এই সমস্যাগুলো দেখে চোখে দেখে কি সমাধান করা দরকার সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ আপনারা দ্রুত সমাধান করবেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমি খেলাধুলা করেছি দীর্ঘদিন, বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি, তা আমি সবসময় যে এলাকায় যাই সেখানে ছোট ছোট মাঠ খুঁজি যে মাঠ আছে কিনা। আমি আপনাদের কাছে আহ্বান করব, যদিও আপনাদের থাকার অনেক সমস্যা আমি জানি, ছোট মাঠ থাকাটা খুব অস্বাভাবিক একটি বিষয় এই ক্যাম্পের ভিতরে, তারপরও যদি কোথাও এরকম ছোট মাঠ থাকে সেটা আমরা সংরক্ষণ করে আমাদের এই যে ছোট ছোট সন্তানদের জন্য আমরা যাতে খেলার মাঠের ব্যবস্থা করে দিতে পারি, সেই ব্যবস্থা আপনাদের কাছে আমি, সেই সহযোগিতা আমি আপনাদের কাছে চাই। কারণ আমাদের এই সন্তানরা ঘরে বসে শুধু মোবাইল দেখে বড় হচ্ছে। আমি চাই আমাদের সন্তানরা বিকাল বেলা একটি বেলা হলেও তারা মাঠে খেলবে, মাঠে খেলে তারা শারীরিকভাবে সুস্থ হিসেবে যেভাবে গড়ে উঠবে, পাশাপাশি তাদের শারীরিক এবং মানসিক বিকাশও ঘটবে। এবং এটি আপাতত বলছি, কিন্তু নির্বাচনের পরে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে খালি জায়গা রয়েছে সেটা সরকারিভাবে সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বাবারা রয়েছেন, যারা অনেক সময় বিকাল বেলা হাঁটতে হয়, ভোরবেলা হাঁটতে হয়, অনেক সময় রাতের বেলা হাঁটতে হয় শরীরকে ঠিক রাখার জন্য, সেই মাঠের চারপাশে আমরা হাঁটার রাস্তা করে দিব যাতে আমাদের সন্তানরাও খেলতে পারে এবং অভিভাবক হিসেবে আমাদের বাবারা মায়েরাও যাতে
মাঠের চারপাশে হেঁটে তাদের শরীরকে ঠিক রাখতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। শুধু আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আচ্ছা, ইতিমধ্যে আমাদের যে ঈদগাহ বড় মাঠ, যে আমাদের 2 নম্বর ওয়ার্ড কমিটি সেন্টারের পিছনে, সেখানে ইতিমধ্যে মাটি ফেলানো হয়েছে এবং সেখানে ওয়াকওয়ে তৈরি করা হবে হাঁটার জন্য। তো এইভাবে ইনশাল্লাহ আমরা এখন যতগুলি পারি করব, নির্বাচনের পরে সবগুলো মাটি আমরা ইনশাল্লাহ, ওই যে স্বৈরাচার কি করছে, খালি জায়গা দেখলে স্থাপনা বানাইছে, তারা দখল করছে, আমরা সেটা করব না। আমরা ওইখানে শুধু বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করব। প্রিয় উপস্থিতি, আমার কাছে মনে হয় যে আমরা সব বিষয়গুলো, এবং আরেকজন বলেছিলেন যে গুদারাঘাটে মাদক ব্যবসা এবং সুদের যে একটি ইস্যু বলেছিলেন, আমার কাছে মনে হয় যে এই বিষয়টি নিয়ে আমাদের একটু কাজ করা দরকার। এবং আপনি যদি একটু এসে সাজ্জাদ ভাইয়ের সাথে পরে কথা বলেন, তাহলে আমার মনে হয় যেটা আমরা আলোচনার মাধ্যমে কি করণীয় আছে সেটা আমরা এটা বের করে নিতে পারবো। আমাদের নারীদের চাকরি তো আমি বললামই, আমাদের যারা এখানে নারী উদ্যোক্তা রয়েছেন বা যারা এনজিওর মাধ্যমে কাজ করেন, আমরা নারীদেরকেও সম অধিকার দিয়ে আমরা তাদেরকে সরকারি চাকরির ব্যবস্থা, বেসরকারি সকল ধরনের সুযোগ সুবিধা পুরুষ যেভাবে পাবে, মহিলারাও ঠিক সেইভাবে, আমাদের নারীরাও ঠিক সেভাবে সকল সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ। আমাদের এবং অনেকে বলেছেন সিসিটিভির আওতায় আনতে। আমাদের যদি মাদকই না থাকে, সিসিটিভি দরকার। আমরা চেষ্টা করব একদম মাদক মুক্ত এলাকা করতে। কোনো মাদক ব্যবসায়ীকে আমরা কোনোভাবেই কোনো প্রশ্রয় দিব না। জিরো টলারেন্সের মাধ্যমে আমরা প্রত্যেকটি এলাকাকে মাদক মুক্ত করবো। হ্যাঁ, সিসিটিভি করবো অবশ্যই। সিসিটিভি ফুটেজ আমাদের অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, সেই আমরা প্রত্যেকটি এলাকাকে, বিশেষ করে উর্দুভাষী এবং আমাদের যারা নিম্ন আয়ের মানুষ যেখানে বসবাস করে, আমরা ইনশাআল্লাহ নির্বাচনের পরে তাদের এই এলাকাগুলোকে সিসিটিভির আওতায় এনে আমরা নিরাপত্তাকে জোরদার করবো ইনশাআল্লাহ। আর আমাদের মোটামুটি সকল সমস্যার বিষয়ে আমি কথা বলেছি। কিছু আছে? ভেরি গুড। এই যে গ্রামর বন্ধ হয়ে গেছে অলরেডি, গ্রামর বন্ধ হয়ে গেছে, আরো বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা সবাই সজাগ থাকতে হবে। আপনারা যদি এক থাকেন, কোন মাদক ব্যবসায়ী, কোন জুয়ারিরা প্রশ্রয় পাবে না। আপনাদের সবাইকে থাকতে হবে। যখন কেউ প্রতিবাদ করবেন, তার সাথে সবাই যাবেন, কারণ আপনারা ন্যায়ের পথে রয়েছেন। আপনাদের যেখানে অন্যায় দেখবেন, সেখানে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলেই আমরা একটি সুন্দর সমাজ, একটি মাদক মুক্ত বাংলাদেশ, একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। আর কিছু আছে? আচ্ছা, আরেকটি বিষয়, রেশনের কথা বলেছে অনেকেই। রেশন কার্ডটি আপাতত যেহেতু বন্ধ রয়েছে, আপনাদের আর 3-4 মাস একটু ধৈর্য ধরতে হবে। নির্বাচনের পরে সাজ্জাদ ভাই বলেছিল যে আগে 3000, তিনি বলেছে 20,000 লাগবে। ইনশাআল্লাহ 20,000-এর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যদি আগামী ফেব্রুয়ারিতে অবাধ যে সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে আপনাদের সকল রেশন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে সর্বশেষ বক্তব্যের আগে আমি একটি আহ্বান করে যাই। আপনারা কিন্তু গত 15 বছর ভোট দিতে পারছেন? কেউ ভোট দিতে পারেন নাই। অনেকে জানে না, আমাদের অনেক সন্তানরা ভোটার হয়েছে, তারা কিভাবে ভোট দিতে হয় সেটাও জানে না। আপনাদের কাছে অনুরোধ, আহ্বান করে যাচ্ছি, ভোটের দিন কেউ বাসায় থাকবেন না। সকলে যারা ভোটার, সবার আগে গিয়ে নিজ নিজ যে ভোট কেন্দ্র আছে, সবার আগে গিয়ে আপনারা ভোট দিয়ে আসবেন আপনাদের পছন্দের প্রার্থীকে, আপনাদের পছন্দের মার্কাকে। এবং এই ভোটটি দিতে কখনই ভুলবেন না, কারণ এটি আপনার নাগরিক অধিকার। আপনার এই অধিকারের মাধ্যমে আমরা ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। সেই বাংলাদেশ গড়ার মাধ্যমে আপনারা যারা রয়েছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যারা রয়েছে, তারা একটি সুন্দর বাংলাদেশ পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ।
আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আপনারা আমার কথাগুলো শুনেছেন। আমি আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ।